হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রতিটা স্টুডেন্টকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। যে সকল স্টুডেন্টগুলো তোমরা ডিএসসি বা মাইনরে পলিটিক্যাল সায়েন্স তোমাদের রয়েছে প্রথম সেমিস্টারের স্টুডেন্টের জন্য এটা দেখো, এটা আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা। এর ব্যাংকগুলি যে রয়েছে, এর ব্যাংকগুলিতে থাকবে তোমাদের এটা আমরা বলতে পারি রাষ্ট্র বলতে কী বোঝো বা রাষ্ট্রের অর্থ কী সেটা, আর তারপর রাষ্ট্রের মধ্যে প্রকৃতি, এর পরিধিগুলি সম্পর্কে আলোচনা করো বিস্তারিতভাবে। এরকমভাবে তোমাদের এটা কোশ্চেন থাকবে। তো চলো, তো আমরা শুরু করি। সবার প্রথমে আমাদের জানতে হবে মিনিংয়ের ব্যাপারে, যে পলিটিক্যাল সায়েন্স যে রয়েছে শব্দটা সেটা কোথা থেকে আসলো আমাদের। দেখো, প্রথমে আমরা জানবো মিনিং। মিনিং যে রয়েছে বাংলা মানে এটাকে আমরা অর্থ বলে থাকি, ঠিক আছে। দেখো, পলিটিক্যাল সায়েন্স এখানে লিখি, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল বলতে কী বোঝো? পলিটিক্যাল বলতে একটা রাষ্ট্র বোঝাচ্ছে। আর সায়েন্স মানে কি? সায়েন্স মানে একটি হলো তোর বিজ্ঞান। এই দুটি শব্দ মিলিয়ে তো পলিটিক্যাল শব্দটি আমাদের এসেছে। এই পলিটিক্যাল যে শব্দটি, এটি সবার প্রথমে এটা পলিটিক্স থেকে, তারপরে এটার যে তোমার প্রাচীন গ্রিক যে শব্দ, সবার প্রথমে এটা হচ্ছে তোমার পলিশ। ইংরেজি শব্দ হচ্ছে এর পলিটিক্স, কিন্তু এটা প্রথম এটা গ্রিক শব্দ রয়েছে পলিস থেকে এসেছে, যার অর্থ তোমরা বলতে পারো এটাকে আমরা নগর বা রাষ্ট্র বলতে পারি। নগর বা এটাকে আমরা রাষ্ট্রও বলতে পারি, এর নগর বা রাষ্ট্র বলতে কি? এই নগর বা রাষ্ট্র বলতে এখানে বোঝা যাচ্ছে রাষ্ট্রের যে শাসন সংক্রান্ত পরিচালনা নীতি এবং বিভিন্ন ধরনের যে রাষ্ট্রের মধ্যে সমস্যাগুলি, যে রাজনীতিগত বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে এখানে আলোচনা করা যায় এই নগর বা রাষ্ট্রের মধ্যে। আর সায়েন্স বলতে কি আমাদের হচ্ছে তোর একবার জ্ঞান বা নলেজ যে রয়েছে সেটাকে আমরা জ্ঞান করা, এখানে আমরা জ্ঞান বলতে পারি সায়েন্স বলতে। এটাকে একটা জ্ঞানের বিজ্ঞানও বলা যায়, মানে আমাদের এইসব বিষয়ে যে রয়েছে রাষ্ট্র, যে আমি বললাম আগে পরিচালনা সংক্রান্ত নীতি, এর সঙ্গে সমস্যা যে রয়েছে আমাদের রাজনীতি বিষয়, রাজনীতির যে মূল বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের যে জ্ঞান নেওয়া, এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মিনিং হিসেবে বলতে পারি। মানে রাষ্ট্রবিজ্ঞান ওয়ার্ডটি এখানে মিনিংটা বললাম, কিন্তু এখানে আমরা যে সংজ্ঞা রয়েছে ডেফিনেশনটা এটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বোঝা গেল এটা যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কোথা থেকে আসে। প্রথমে রাষ্ট্রবিজ্ঞান শব্দ ইংরেজি শব্দ হলো তোমার পলিটিক্স, যেটাকে আমরা রাষ্ট্র বলি, কিন্তু পলিটিক্স যে রয়েছে এটা আবার এসেছে পলিস থেকে, যাকে আমরা নগর বা রাষ্ট্র বলে থাকি। আর সায়েন্স মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ নগর বা রাষ্ট্রের সঙ্গে আমাদের জ্ঞান নেওয়া। এটা আমি সহজ ভাষায় এগুলো আমি বললাম, ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো সেটা এর ডেফিনেশন সম্পর্কে। ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স, definition of political science, definition of political science, দেখো, তো আমরা বলতে পারি রাষ্ট্র বলতে কি? রাষ্ট্র হলো এটি একটি বিজ্ঞানের বিশেষ করে একটি শাখা। এর মধ্যে কি থাকবে? আমাদের নির্দিষ্ট কোনো আইন থাকবে এবং সরকার থাকবে, একটি সার্বভৌমিকতা মানে কী বোঝাচ্ছে? যেখানে আমাদের যে আজকে দেশ আছে ভারতবর্ষ, কোনো অন্য দেশের আয়ত্তাধীনে নেই। মানে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিজে থেকে নিচে প্রতিটি বিষয়ে আমরা নিজেদের দেখছি। আমাদের নির্দিষ্ট ধরনের কোনো গভর্নমেন্ট রয়েছে, প্রতিটি বিষয়ে শাসন প্রণয়নের জন্য আমাদের বিভিন্ন ধরনের অফিসার, যেমন আমাদের বড় বড় অফিসার আইএএস আইপিএস এগুলি অফিসার রয়েছে, তারা কী করে এই শাসনের যে কাজটি সেটাকে পরিচালনা করে, তারপরে রাজনীতির ক্ষমতাগুলিকে দিকগুলি দেখে, এবং সাধারণ নাগরিক যে রয়েছে এর কীরকম অধিকার এবং এর কর্তব্যগুলি সম্পর্কে যে বিভিন্ন ধরনের দিকের আলোচনা, সেটাকে আমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বলে থাকি। বোঝা গেল আমার কথা? মানে প্রত্যেকটি দিকের আলোচনাকে একসঙ্গে, যে আমাদের নির্দিষ্ট আইন, শাসন প্রণালী, নিয়ম কানুন, এগুলি মৌলিক কর্তব্য বলতে যেটা ফান্ডামেন্টাল রাইট আমরা বলে থাকি, না আমাদের বিভিন্ন ধরনের কর্তব্য,
আর সার্বভৌমত্ব, এগুলি একসঙ্গে আমরা একসঙ্গে এটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি। ডেফিনেশনটা বলছে, এটা সহজ ভাষায় আমি বললাম একদম। তাও যদি বুঝতে অসুবিধা, ভিতরে একটু পজ করে আরেকবার শুনে নিবি আমি যেটা বললাম। তো ডেফিনেশনটা আমাদের এখান থেকে ক্লিয়ার হলো। আর যে সকল স্টুডেন্টরা তোমরা পেড ব্যাচে আমাদের যুক্ত হতে চাইছো, তোমরা যুক্ত হতে পারো। এক্ষেত্রে ডিএসসি স্টুডেন্টদের জন্য 399, আর যারা যারা মেজর স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে 799 তোমাদেরকে পে করতে হবে। তোমরা এখানে ক্লাস নোট পেয়ে যাবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে এবং পুরো সেমিস্টারের জন্য সাপোর্ট পেয়ে যাবে। এখানে তোমরা যে যে সাবজেক্টগুলি পাবে সেগুলি রয়েছে তোমাদের মেজর, মাইনর, ডিএসসি, প্যাক আর তারপরে সেক পেপারগুলো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। এখানে তোমরা বিভিন্ন প্রকারের যে নোটিশ রয়েছে যেটা এনবিউর দ্বারা মানে পাঠানো হয়, তো সেটা সবার প্রথমে এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোর এই রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা যে রয়েছে, সেই সংজ্ঞার ভিত্তিতে বেশ কিছু জন শিক্ষাবিদ রয়েছেন, তারা রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিভিন্ন দিক থেকে ভাগ রয়েছেন। কেউ বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের সংখ্যাটা এরকম হওয়া যায়, কেউ বলেছেন, আরেকজন বলেছেন না ওটা এরকম হবে না। তো যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় দুটি ভাগে ভাগ করা যায়, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। পলিটিক্যাল ডেফিনেশন লেখা করা ছিল, দাঁড়াও এক সেকেন্ড, এটা আমি একটু কেটে দিচ্ছি। definition of political science দেখো, এটাকে আমরা দুটি ভাগে ভাগ রয়েছেন, দুটি এর ভাগ রয়েছে, দুটি, প্রথমটি আর দ্বিতীয়টি। প্রথমটিতে রয়েছে যেটাকে আমরা বলতে পারি ট্রেডিশনাল ভিউ বা ঐতিহ্যবাদী যে দৃষ্টিভঙ্গি, মানে আগে যে আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রবিদ রয়েছে তারা এটিকে বিশেষ করে তাদের মধ্যে সংজ্ঞাটি, দাঁড়াও আমরা এখানে লিখি ট্রেডিশনাল ভিউ, আর এটাকে আমরা বলতে পারি মডার্ন, মানে আধুনিক কালের মডার্ন ভিউ, VIAW নাকি AW ভিউ, ট্রেডিশনাল ভিউ আর মডার্ন ভিউ। দেখো, ট্রেডিশনাল ভিউর মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রবিদ রয়েছে সেটাকে আমরা পাউল জেনেট, তারপরে JW গার্নার, তারপরে ব্লাস্কিন্স, এরা যে রাষ্ট্রবিদরা তারা বলেছেন রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের আইন কানুন এগুলি প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের কাঠামো, সেগুলি বেশ কিছু সেগুলির সীমাবদ্ধতা রয়েছে, মানে কোনোভাবেই সেগুলি সেই সীমা পার করে এটা থাকতে পারে না, মানে একটা সীমার মধ্যে এগুলি সীমাবদ্ধ। যেমন আমাদের গানারের মতো বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স বিগিনিং অ্যান্ড ইট উইথ দ্য স্টেট, এটা পলিটিক্যাল সায়েন্স যেটা শুরু সেটা হচ্ছে পলিটিক্যাল মানে রাষ্ট্রকে নিয়েই, আর শেষটা হলো রাষ্ট্রকে নিয়েই। এটা আমাদের ট্রেডিশনাল যে ভিউ রয়েছে সেখানে বলেছেন। আর মডার্ন যে ভিউ যে রয়েছে, এই মডার্ন ভিউর মাধ্যমে যেগুলি বলেছেন না, যে আগে যেটা বলেছে যে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক আইন, প্রাতিষ্ঠানিক কাঠামো, আইন আর রাষ্ট্র যে রয়েছে এটি একটি বিভিন্ন নির্দিষ্ট একটি সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে বলেছেন আধুনিক মডার্ন যে ভিউ রয়েছে তারা বলেছেন যে রাষ্ট্রের যে এই পরিধি এইগুলির সীমাবদ্ধ সম্পর্কে বলেছেন, এটা কখনো এটা ঠিক নয়, এটা এর বাইরে ও যথেষ্ট বিস্তার লাভ করেছে। যেমন বিভিন্ন ধরনের আইন, ক্ষমতা, দাঁড়াও এখানে কিছু ওয়ার্ড লিখছি আমি, আমাদের যে পাওয়ার রয়েছে, আমাদের ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে আমাদের অথরিটি, আমাদের কর্তৃত্বপক্ষ, অথরিটি বা আমরা বলতে পাওয়ার, তারপরে ইনফ্লুয়েন্স, আমাদের প্রভাব, আমাদের প্রভাব। এইখানের কী রয়েছে, এটার ক্ষেত্রে বিশেষ করে এর বাইরে ও এর ক্ষমতা রয়েছে। আর ট্রেডিশনাল ভিউর মধ্যে এটা একটা সীমাবদ্ধ, এর লিমিটেশন রয়েছে, এর লিমিটেশন রয়েছে, একটি প্রতিষ্ঠান বা আইনি এগুলির মধ্যে বিশেষ করে সীমাবদ্ধ, ঠিক আছে। আর
আরেকজন হচ্ছে আমাদের বিখ্যাত ধরনের যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তোমরা নাম সবাই শুনেছ। তার আবার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে, যেটা গ্রন্থের নাম হলো, এখানে লিখে দিচ্ছি আমি, অ্যারিস্টটল তার বিখ্যাত এই গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থটির নাম হলো পলিটিকা। টিকা। তো এই যে পলিটিকা, এই পলিটিকার শব্দটি এসেছে তোমাদের পলিস থেকে, ঠিক আছে, যেটা আমি আগে বললাম সেটা পলিটিক্যাল সায়েন্সের মধ্যেও আমাদের ছিল, এই পলিস থেকে। সে আবার কি বলেছে যে মানুষ যে রয়েছে একটি রাজনীতিজীব, সে রাজনীতি কী করছে আজকাল সবাই মানে মানুষজনই করছে, রাজনীতি তো এমন কোনো ব্যক্তি করছে যেগুলি মানুষের বাইরে মানে কোনোভাবে সেগুলি মানুষ এমন তো কোনো নেই। রাজনীতি যেহেতু মানুষরা করে, যেহেতু মানুষ একটি সমাজবন্ধু, সমাজেই বসবাস করে, সমাজে বসবাস খারাপে মানুষ কোনোভাবে রাজনীতি কোনোভাবে করতে পারবে না। সেক্ষেত্রে বলেছেন যদি সমাজের বসবাস করতে মানে যদি করে থাকে তো তারাই রাজনীতি করতে পারবে। যদি সমাজ থেকে রাজনীতি যদি না হয়, নয়তো সে যদি রাজনীতি করতে যদি না পারে, নয়তো সে পশু হতে পারে, নয়তো সে ঈশ্বর হতে পারে। দেখো পশুকে আমরা, পশু যে রয়েছে সে কি রাজনীতি করতে পারবে? কোনোভাবে করতে পারবে না। আর ঈশ্বরকে যেহেতু আমরা কখনো দেখিনি, যেটা জিনিস আমরা কখনো দেখিনি সেটা যে আমরা কীভাবে মানতে পারি, সেটা রয়েছে এক্সিস্ট করছে। তো আমাদের পলিটিকা যে রয়েছে, পলিটিকা গ্রন্থের মধ্যে তিনি সেটাই বলেছেন যে মানুষ একটি স্বভাবভাবে রাজনীতিক জীব, কিন্তু সে যে চলছে সে সমাজে যেহেতু বসবাস করতে পারে, সে হয়তো সে যদি সমাজের মধ্যে বসবাস করতে না পারে তো নয়তো সে পশু হতে পারে, নয়তো সে ঈশ্বর হতে পারে। ঠিক আছে, এটা বোঝা গেল, এটা তোমাদের অ্যারিস্টটল বলেছিল। এবার আমরা জানবো, এদিকে ক্লিয়ার? ডেফিনেশন সম্পর্কে কোনো কিছু ডাউট নেই? ঠিক আছে, আমরা এবার নেচার অফ দ্য পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারে জানবো। এই নেচারটা কীরকম? নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, দেখো পলিটিক্যাল সায়েন্স মানে নেচার মানে এর যে রয়েছে বৈশিষ্ট্য, মানে একবার কীরকম দেখতে কীরকম সেইগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মানে কী কী এর মধ্যে রয়েছে, মানে বৈশিষ্ট্যর মধ্যে নেচার বলতে পারি বা ক্যারেক্টারিস্টিকও বলা যায়। তো প্রথমে আমরা বলতে পারি নেচারের সম্পর্কে সামাজিক ও একটি গতিশীল বিজ্ঞান। হ্যাঁ, এটা ঠিক, সামাজিক গতিশীল বিজ্ঞান। এক্ষেত্রে আমি এটা কেন লিখলাম, দেখো সমাজ বর্তমানে প্রতিনিয়তভাবে পরিবর্তনশীল হচ্ছে তো আজকে যেখানে যে জায়গায় তোমরা মানে রয়েছো এখন, তোমরা দেখবে সেই জায়গাটা তোমরা যদি দাদু দিদার কাছে শুনো তো 15 বছর আগে বা 20 বছর আগে সেখানকার যে পরিস্থিতি সেরকমভাবে ছিল না। আজকে সেখানে অনেকটা পরিবর্তন এসেছে। তো সেটা পরিবর্তন এসেছে মানে বিভিন্ন কারণে হতে পারে সেটা পরিবর্তন, সেই পরিবর্তনের পিছনে বেশ কিছু কারণও রয়েছে। তো এর ফলে কী হয়েছে, আমাদের বিভিন্ন ধরনের সেখানে নীতি নিয়ম ও বিভিন্ন ধরনের তত্ত্ব যে রয়েছে সেগুলিরও বিশেষ করে পরিবর্তন, এইসব যে মানুষের আজকাল বিভিন্ন পর্যায়ে আচরণ এটাও পরিবর্তন ঘটছে। তার জন্য বলেছেন এটি একটি হলো গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের পলিটিক্যাল সায়েন্সের ও বিভিন্ন ধরনের নতুন নিয়ম নির্দিষ্ট কানুন যে রয়েছে সেগুলিরও বিশেষ করে পরিবর্তন হচ্ছে, যেটা আমরা মানুষের সঙ্গে যদি সমানভাবে মিলিয়ে চলতে পারে প্রতিটি বিষয়। তার জন্য বলেছেন এখানে সামাজিক ও গতিশীল বিজ্ঞান। তারপরে যেটা রয়েছে সেটা বিজ্ঞান নাকি কলা, সায়েন্স অর আর্টস। আচ্ছা, বিজ্ঞান নাকি কলা, বিজ্ঞান নাকি কলা, এখানে কি বলা যায়? তো সেকালে যদিও আমাদের বিভিন্ন শিক্ষাবিদ ছিল, তারা বলেছেন যে সায়েন্স, এই যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেটা হলো একটি বিজ্ঞানের বিষয়। আবার কেউ বলেছেন না, এটা কখনো এটা বিজ্ঞানের বিষয় না, এটা হলো একটি কলা বিষয়। যেমন বিজ্ঞানের বিষয় সম্পর্কে আমাদের বলেছেন আলবার্ট বন বলেছেন যে এই আলবার্ট বন আর লর্ডস ব্রাইন যে রয়েছে এরা বলেছেন যে আমরা সমাজে রয়েছে বিভিন্ন ধরনের তথ্যকে সংগ্রহ করছি, বিভিন্ন প্রকারভাবে বিশ্লেষণ করছি এবং সেগুলি শ্রেণীকরণ করছি, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা বিজ্ঞানী শাখা। এটা এই কথা মানে আলবার্ট বন
আর হচ্ছে তোর লর্ড ব্রাইট যে রয়েছে তারা বলেছিলেন। আর এইদিকে আর কলা বিভাগ সম্পর্কে দাঁড়াও লিখে দিয়েছি এখানে, বিজ্ঞান, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের সম্পর্কে আমাদের কে বলেছেন, বিজ্ঞানের সম্পর্কে আমাদের বলেছেন আলান বল আর হচ্ছে তোর লর্ড ব্রাইস এরা বলেছেন। আর কলার সম্পর্কে তারা বলেছে, কলা বিষয়ে বলেছেন আমাদের বার্ক মেটল্যান্ডের এরা বলেছেন। আলবার্ট আর লর্ড ব্রাইন যে রয়েছে তারা বলেছেন যে, যেটা আমি আগে বললাম যে বিভিন্ন পরীক্ষা তত্ত্ব সংগ্রহী, বিশ্লেষণ করি, শ্রেণীকরণ করে থাকি, তার জন্য আমরা এটাকে বিজ্ঞান শাখা বলে থাকি। আর কলা বিভাগ সম্পর্কে বার্ক ও ল্যান্ডেন যে বলেছেন, ল্যান্ডেন, তো তারা বলেছেন যে এটাকে কোনোভাবে যে তোমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। ধরো আজকে আমরা কোনোভাবে কোনো বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি, সেটার আউটকাম কী থাকবে সেটা আমরা সেটার দ্বারা আমরা যে পরীক্ষায় যদি লিখি আমরা কতটা মার্কস পাবো, আমাদের কীরকম ধরনের রেজাল্ট থাকবে, সেটা বিষয় আমরা কোনোভাবে আগে থেকে বলতে পারি না। সেটা ফিউচারে সেটা কী হবে সেটার বিষয়ে যদি বলা ঠিক নয়, বলা মানে যাবে না, আমরা বলতে আমরা পাই না যে এটাই হবে, আমরা এতটাই মার্কস পাবো। তো তার জন্য বলেছেন এটা একটা কলা বিষয়। আজকে আমরা যেটা করলাম সেটা আউটকাম কী হবে সেটাকে আমরা জানি না, এটা কলা তাদের মধ্যে, তার জন্য বলেছে এটা কলা বিষয়, এটা আদর্শনিষ্ঠা বিজ্ঞান বা এটিকে কলাবিদ্যা ও বলে অভিভূত করেছেন। তৃতীয় নাম্বারে আমরা বলতে পারি এখানে 3 নাম্বার পয়েন্টে, যেখানে সায়েন্স অফ পাওয়ার বলতে পারি, ক্ষমতার শাস্ত্র এটা আচ্ছা বলা যায়, বা এটা ক্ষমতা ও প্রভাব কেন্দ্রিক প্রকৃতি। কেন্দ্রিক প্রকৃতি। তো এখানে বলেছেন যে সমাজের বেশ কিছু ধরনের ব্যক্তিগণ যারা রয়েছে তারা সমাজের মধ্যে কিভাবে প্রতিটি বিষয়ে মানে সমাজের মধ্যে ক্ষমতা তাদের কি করে আসে, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, মানে সমাজকে তারপরে কখন কিভাবে কি বিষয়ে ক্ষমতা পায়, এগুলির ব্যাপারে আমাদেরকে বিশেষ করে এখানে রাষ্ট্রবিজ্ঞানের মানে প্রকৃতি হিসেবে আমরা এটা বলতে পারি। দেখবে বিভিন্ন ধরনের আইএস আইপিএসের যদি পেয়ে যায় তো তার ক্ষেত্রে বিশেষ করে তার ক্ষমতা রয়েছে, এমপি এমএলএরও বিশেষ করে এই ক্ষমতা কিভাবে আসে, এই ক্ষমতা তারা যেহেতু সাধারণ জনগণ তাদেরকে ভোট দিয়েছে, ভোটের দ্বারা আমরা তাকে একটা নির্বাচন করেছি এমপি হিসেবে, তো সেক্ষেত্রেও তার কিছু ক্ষমতা থাকবে, সেগুলি সম্পর্কে এখানে বলেছেন এবং তার প্রভাবগুলি। এটাকে তারপরে বলতে পারি এন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, বা এটাকে বাংলায় আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি বলতে পারি, আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি। আন্তঃবিষয়ক, এই আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গিটা এটা কীরকম, দেখো যে কোনো ধরনের নির্দিষ্ট নিয়ম নীতি কানুন যে রয়েছে আইনের বিষয়ে, এগুলি কোনোভাবে একা রাষ্ট্র যে রয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলি আমরা তৈরি করব, মানে সেটা কোনোভাবে একটা দিকের উপর ভিত্তি করে আমরা তৈরি করতে পারি না। আমরা আজকে অর্থনীতির দিকের উপর ভিত্তি করে কোনো কিছু নির্দিষ্ট আইন কানুন তৈরি করতে পারি না। এক্ষেত্রে আমাদের ইতিহাস এবং সমাজ এবং দর্শন প্রত্যেকটা দিকের উপর দৃষ্টিভঙ্গিকে যে কোনো তাদেরকে বিশ্লেষণ করার ফলে আমরা যে কোনো বিষয়ের উপর কোনো কিছু আইন বা নিয়ম মানে সেটা আমরা তৈরি করতে পারি। তার কারণে এই মানে যে অপশান আমি বললাম 4 নাম্বার অপশান, সেখানে এটাই বলেছেন যে প্রত্যেকটা দিকের উপর দৃষ্টিভঙ্গি রেখে তবে আমাদের যে কোনো ধরনের একটা যে বিষয় রয়েছে সেটাকে আমরা স্থির করতে পারি, বা কোনো ধরনের আইন কানুনকে সেটাকে আমরা প্রণয়ন করতে পারি। তাছাড়া এটা কোনোভাবে করা সম্ভব না। প্রতিটি বিষয় আমাদের অর্থনীতি রয়েছেন, সমাজবিজ্ঞান রয়েছেন, ইতিহাস রয়েছে, মনস্তত্ত্ব ও দর্শনের রয়েছে, এগুলির প্রত্যেকটি দিকে বিশ্লেষণ করা। তারপরে এবার আমরা জানবো এর পরিধি সম্পর্কে।
স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স যেটাকে আমরা বলি। SCO, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। দেখো এই পরিধি কি মানে কতটা এর বিস্তৃত রয়েছে, কত দূর পর্যন্ত এই রাষ্ট্রের যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানটা, তো সেটার সম্পর্কে এখানে পড়া। আমরা প্রথম পয়েন্টে এখানে লিখতে পারি রাষ্ট্র ও সরকারের অধ্যয়ন করা। ঠিক, রাষ্ট্র ও সরকারের অধ্যয়ন করা। তো বিশেষ করে এখানে কী হয়, রাষ্ট্র যে রয়েছে, রাষ্ট্র কিভাবে গঠিত হলো, রাষ্ট্র সম্পর্কে বলতে গেলে আমি বলতে পারি যে রাষ্ট্র কোনোভাবে তো গঠিত হচ্ছে, তো রাষ্ট্র কিভাবে গঠিত হলো এবং এর ঐতিহাসিক রূপান্তর সম্পর্কে এবং তার ভবিষ্যতের স্বরূপ নিয়ে এখানে আলোচনা করেছে, এটি আমাদের প্রাথমিক দায়িত্ব। তার সঙ্গে সঙ্গে এখানে সরকার যে রয়েছে, সরকার যেহেতু গণতন্ত্রের দ্বারা মানে সাধারণ জনগণের দ্বারা যেহেতু নির্বাচন, সেটার সম্পর্কে এবং বিভিন্ন ধরনের আইন কানুন বিচার বিভাগ রয়েছে, তার প্রশাসনিক কাঠামো কীরকম, তো এগুলির বিষয়ে এটা এই মানে এই যে আমি পয়েন্টটা নিলাম এখানে বিশেষ করে এটা আলোচনা হয়। বুঝতে পারলাম এটা? আচ্ছা, এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাব, যেখানে আমরা বলতে পারি রাজনৈতিক তত্ত্ব ও ধারণা সমূহের বিশ্লেষণ। রাজনৈতিক তত্ত্ব বলতে পারি, রাজনৈতিক তত্ত্ব, তার সঙ্গে ও ধারণা সমূহের বিশ্লেষণ, ধারণা এর বিশ্লেষণ। রাজনৈতিক তত্ত্ব ও ধারণা সমূহের বিশ্লেষণ। দেখো রাজনীতিকের তত্ত্ব মানে বিভিন্ন রাজনীতি চিন্তাবিদরা, যেমন আমাদের প্লেটো রয়েছেন, অ্যারিস্টটল রয়েছেন, ম্যাকিয়াভেলি এবং কার্ল মার্কস, এর তত্ত্ব এর সম্পর্কে কী বলেছেন, বিভিন্ন ধরনের তত্ত্ব, যেমন আমাদের স্বাধীনতার রয়েছে, সাম্য রয়েছে, ন্যায় বিচার রয়েছে, অধিকার, সার্বভৌমকতা এবং আইন, এগুলির সম্পর্কে বিভিন্ন পর তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বগুলি কী মানে সেই তত্ত্বগুলি কীরকমভাবে ভূমিকা রাখছে, তো সেগুলির বিষয়ে এখানে আমরা জানবো এই ইউনিটের মধ্যে। আমরা এক্ষেত্রে লিখতে পারি এখানে এই পয়েন্টের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের যে রাজনীতিবিদরা রয়েছেন তারা যে তথ্য দিয়েছেন, যে সার্বভৌমিক সার্বভৌমিক ন্যায় বিচার, অধিকার, সার্বভৌম, এগুলির সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছেন আমাদের এই পরিধির ক্ষেত্রে। তারপরে 3 নম্বর পয়েন্টে এখানে লেখা যায় রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন, তো এখানে কী হচ্ছে, দেখো প্রতিনিয়তভাবে আমাদের কী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন দল রয়েছেন, বিভিন্ন দল বলতে পারি, বিভিন্ন পার্টি বলতে পারি, সেটা রয়েছেন। সেটা কি হয়ে থাকে, সেটা সংবিধানের যে তার মধ্যে প্রকৃতি রয়েছে, সেটা নির্বাচন ব্যবস্থা এবং রাজনীতিকের দলগুলির সময় কীভাবে আমাদের চাপ সৃষ্টি করছে, এগুলি এরকম এর পরিধিগুলি এটা একটা পরিধির বিশেষ করে এটা অন্তর্ভুক্ত কিন্তু রাজনীতির প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে। দেখো একটি দল রয়েছেন, সে বলছে যে এই বিষয়ে সুবিধা দেবে, আরেকটি দল রয়েছেন, ও বলছে যে আমি এই ধরনের সুবিধা দেবো। তো এক্ষেত্রে কি একটি প্রতিযোগিতা তৈরি হচ্ছেন। তো এটা এখানেই বলেছেন যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন পর দল রয়েছেন এবং বিভিন্ন পর রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছেন। তো 4 নম্বর পয়েন্ট যে রয়েছে এখানে আমরা বলতে পারি এখানে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন। আন্তর্জাতিক সম্পর্ক ও আইন। আন্তর্জাতিক মানে কি, অন্য যে আমাদের দেশগুলি রয়েছে আমাদের আশেপাশে, তো সেগুলিকে আন্তর্জাতিক দেশ বলে, যেমন মানে আশেপাশে বলতে গেলে দূরেরও যেগুলি রয়েছে সেদেরকেও আন্তর্জাতিক
আমরা বলতে পারি আন্তর্জাতিক দেশ হিসেবে। দেখো আজকে ভারতের যেটা জিনিস সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে সেই জিনিসটা কী করা হচ্ছে, বাইরে এক্সপোর্ট করা হচ্ছে, আর যে জিনিসটা আমাদের এখানে সেই জিনিসটা আমরা ইম্পোর্ট করছি। এইভাবে তো দেশ চলছে। তো এটার ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যেটা প্রয়োজন তো সেটা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে সেটা আমাদের সমাধান করতে, মানে যেটা আমাদের লাগে সেটা আমরা পাচ্ছি, আর যেটা ওদেরকে প্রয়োজন তো সেটা ওরা পাচ্ছে। তো দুটো দিকেই মানে আমাদেরও যেটা চাই, আমাদেরটা পূরণ, ওদেরটা পূরণ। এক্ষেত্রে কী রয়েছে, দেশের মধ্যে উন্নতিও বিশেষ করে হচ্ছে, এবং দেশ ওদের উন্নতি হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে। তো এটা এই পয়েন্টের মধ্যে এটাই আমরা বলতে পারি যে আমাদের যেমন বিশ্ব ব্যাংক রয়েছে, ইউকে বিশ্ব ব্যাংক, তারপরে আমাদের সাজ হচ্ছে SAARC, এটা সময় তোমরা জানবে, এগুলি একটি আন্তর্জাতিক সংগঠন। তো এটার ক্ষেত্রে বিশেষ করে ভূমিকা আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরিধি, এটা রাষ্ট্রবিজ্ঞান এটা পরিধির মধ্যে এটা পড়ছে, আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ও আইন, এর বিষয়ে আমরা বিভিন্ন আইনও তৈরি করছি। যেমন আজকে USA আমাদের উপর যদি ট্যারিফ যদি লাগায়, তো আমরা এক্ষেত্রে একটা ট্যারিফ যদি মানে লাগিয়ে দিই, এটা কি, এটা একটি আইনের একটি আয়ত্তের মধ্যে পড়ছে, এটাতে আইনের আয়ত্তের মধ্যে পড়ছে না, এটা একটা আইনের আয়ত্তের মধ্যে পড়ছে। আর জাতি সংঘর্ষ বিষয় এখানে আন্তর্জাতিক, এটা আমি বললাম আগে আয়ত্ত, তারপরে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে, মানে দুটি দেশের মধ্যে সম্পর্কটা কীরকম থাকছে, তো এটার দ্বারা নির্ধারণ করা যায় যে পলিটিক্যাল মানে স্কোপ অফ দ্য পলিটিক্যাল সায়েন্সের মধ্যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্ক আইনটা যেটা বললাম। তো 5 নম্বর আমরা বলতে পারি, 5 নম্বরে কী বলবো, রাজনীতিক সামাজিকরণ ও আচরণ। আচ্ছা, রাজনৈতিক সামাজিকরণ আচরণ, রাজনীতিক সামাজিকরণ ও আচরণ। তো রাজনীতিক সামাজিকরণ ও আচরণের মধ্যে এটা কি থাকে, আমরা নাগরিকরা যে রয়েছে এখানে কীভাবে রাজনীতিক সংস্কৃতির সঙ্গে সংস্কৃতি গড়ে তোলে, এবং ভোটাদানের যে রয়েছে ভোটাদান কী কী আচরণের মাধ্যমে তারা দিয়ে থাকে, গণমাধ্যম এবং জনমতের যে ভূমিকা, জনমতের সম্মতি কী, মানে জনমতের সম্মতি, জনগণ কোন একটি দলকে বেশি করে পছন্দ করছে, এটার বিষয় আমাদের এখানে মানে পরিধি হিসেবে আমরা এটাকে যুক্ত করতে পারি। তো এটা একটা পরিধির অন্যতম একটি পয়েন্ট বলতে পারো। সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এই পর্যন্ত দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ডেতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো, এই DSC পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেটার। তো আজকে তোমরা বুঝতে পারলে তো পুরো বিষয়টা, দেখো যেটা যে জায়গায় বুঝতে পারো না সেটা তোমরা কমেন্ট করতে পারো, এক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রতিটি তোমরা কমেন্টের।